মাননীয় শ্রীমতী আরতি ঘোষ মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, থাকবেন বেশ কিছুটা সময়। এই অঙ্গীকারে আমরা সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা একে একে চলে যাব তাদেরকে বরণ করে নেওয়ার পর্বে। মাননীয় শ্রীমতী সঞ্চয়িতা কুণ্ডু মহাশয়কে বরণ করে নেবেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে রীতা ঘোষ মহাশয়। উত্তরীয় পরিয়ে ব্যাচ পরিয়ে তাদেরকে ধীরে ধীরে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের সবার পক্ষ থেকে সবাইকে একটু অনুরোধ করছি, যারা রেজিস্ট্রেশন করেননি, আমাদের দরজা পোশাকের রং এই হালকা বেগুনি, আমরা বেগুন ফুলের রঙে সেজে উঠেছি আজকে। আরো একটি অনুরোধ সবাইকে, যে সবাই ওই চলে যাবো করবেন না। যাদেরকে আমরা জানিতে সত্যি করি তাদের মুহূর্তের কাছে ঋণী হয়ে থাকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রীমতী নমিতা রাউত মহাশয়া। নমিতা থেকে বরণ করে নেবেন সেটা দিয়ে সম্মাননীয় শ্রীমতী রত্না চ্যাটার্জি মহাশয়, আমরা তাকেও বরণ করে নেব। একটু সামনে ঘুরে যান দিদি। চলে যাচ্ছি একদম সরাসরি কবিতা বলার পর্বে, যে পর্ব আমাদের আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনেকেরই তারা রয়েছে, অনেকেরই অন্যান্য অনুষ্ঠান রয়েছে, সবকিছুকে নিয়েই তো আমাদের চলতে হয়। আমরা সেই পর্বে চলে যাব। আমাদের চক্রবর্তী মহাশয়। আমি রবীন্দ্রনাথের একটি কবিতার বসন্তের উপর তার অংশ বিশেষ বলছি। বড় জয় জয়, বড় নাহি ভয়, কালের প্রয়াণ পথে আসে নির্দয় নবযৌবন, ভাঙনের মহারথে চিরন্তনের চঞ্চলতায় কাঁপন লাগুক লতায় লতায়, থর থর করি উঠুক কাঁপিয়া প্রান্তরে পর্বতে। বার্তা ব্যাপিল পাতায় পাতায়, করতরা করতরা সাজাক পলাশ আরতি পাত্র, রক্ত প্রদীপে ভরা দারিম্ব বন প্রচুর পরাগে, হোক প্রবল ফুরক্তি মোরাগে, মাধবিকা হোক সুরভি সোহাগে, মধুপের মনোহরা কে বাঁধে শিথিল বিনার যন্ত্র, কঠোর যত্ন ভরে ঝংকারি উঠে অপরিচিতার জয় সঙ্গীত স্বরে। রক্ত দুকুল কার উপহার, দ্বিধানা রহিল বকুলের আর রিক্ত হওয়ার তরে। দেখিতে দেখিতে কি হতে কি হলো, শূন্যে কে দিল ভরি, প্রাণবন্যায় উঠিল ফেনায় মাধবীর মঞ্জরি। ফাগুনের আলো সোনার আলোকে কি মায়া লাগালো, তাই তো নবজীবনের বিপুল ব্যথায় জাগে শ্যামা সুন্দরী। সম্মাননীয় শ্রী কারণ হাসদা মহাশয়। অভিনন্দন সম্মানীয় কাব্যসখা পরিবারকে, বোলপুর দীপশিখা সাহিত্য পরিবারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ বয়স্পুর শাখার পক্ষ থেকেও কাব্যসখা পরিবারকে হার্দিক অভিনন্দন জানাই। আজকে সত্যি তাই খুব ভালো লাগছে, কবিতায় একটু বাঁধন আছে, সেই বাঁধন নামে কাব্যসখা আমাদের মনের কবিতার হৃদয়ের সমস্ত বন্ধন দিয়ে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে পেরেছে। কথা বলবো না, কারণ অনেক সম্মানীয় অতিথি আছেন, সাথে সাথী
কবিতা শুনবো, তারা শোনাবে। আমি সাঁওতালি কবিতা আঞ্চলিক ভাষায় লিখি, কিন্তু এখানে মনে হয় সেই আঞ্চলিক ভাষা বুঝতে মনে হয় বেশিরভাগ জনই পারবো না। সেই জন্য আমার একটি কাব্যগ্রন্থ এই পৃথিবী থেকে একটি কবিতা, বাংলা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমার কবিতা। আমার কবিতা জমধরা হাতুড়ে মর্ম ব্যথা, অক্ষম দুর্বল শ্রেণী চরিত্র, বানানো আলোর ঝলকানে মেকআপ নয়, খসে পড়া পলেস্তারার এক একটি আট পোড়া ভাঙা গীত, মেটো ভব আল রাস্তায় চড়াই উতরায় চারিদিকেই পথ, আপন খেয়ালে মরা গাছের তালে সবুজ পাতা কচি, সুউচ্চ পাহাড়ের পাথরগুলো যান্ত্রিকতায় গুড়িয়ে সুদৃশ্য ইমারত, ঘৃণা লাগে তকমা দিতে। সাইরেন বাজিয়ে তোমার সুগম পথ, জনতা সরে দাঁড়ায় খোলা আকাশের নিচে, রাঙা রোদে হয়তো কোথাও বৃষ্টি বাদলে ধুয়ে যাওয়া ছোট্ট কুঠেরে একটু জিরিয়ে নেওয়া, লোহার গারদে প্রাচীরের হুঙ্কার একদিন মঞ্চে ধরবেই। সেদিন আমার কবিতার বাঁচার জানাই ঝাপটা মারবে, সেদিন আমার কবিতা জাগতে চাই, সেদিন আমার কবিতা জাগতে চাই। নমস্কার। খুব সুন্দরভাবে আমাদেরকে কানন্দার কবিতা নতুন আনন্দ দর্শক ভরিয়ে তুল। এবারে আমরা চলে যাব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মাননীয় শ্রী রামশঙ্কর মন্ডল মহাশয়, আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক। তাকে কথা বা কবিতা বলতে না দিয়ে আমরা একদম বসিয়ে রেখে দিয়েছি, তো স্যারের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা তার কথা শুনে নেব এবং এই পর্বকে আরো একটি নতুন অনুষ্ঠানের উপস্থাপনের মাধ্যমে আমরা তুলে ধরব আমাদের কাব্য সখার কথা এবং তার সঙ্গে আমাদের যারা সখা তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর পুস্তিকা বলি বা গল্পের বলি, যাই বলি না কেন, সেটি প্রকাশ করবো। আমরা স্যারের কথা শুনে নিই। প্রথমেই কাব্য সখাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যাকে বিশ্ব কবিতা দিবস এই সুন্দরভাবে জেলায় পালন করা গেল। বলে আমাদের বর্তমানে এখানেই বোধহয় হচ্ছে, আর কেউ করছে আজকে সায়েন্সিক, তো এবার সায়েন্সিক শুধু উদ্যোগ নিয়েছে। কাব্য সখার পুরো টিমকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আজকে শুভ মুহূর্তে আমাদের সঙ্গে প্রত্যেকেই জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছেন, যাদের প্রত্যেকেই আপনারা চেনে, অজানা করে নেই, নাম বলছি না। আমাদের বিশেষ পাওনা যে আমাদের লালমাটি দেশ, সেই জেলা বীরভূম থেকে আমাদের চলে এসেছেন আমাদের হাঁসদাবাবু, এবং সঙ্গে আমাদের প্রত্যেকেই গুণী ব্যক্তির প্রত্যেকে কারোর ব্যক্তির নাম বলছি না। তো একটা কথা আজকে বলবো, এই কবিতার দিনে কবিতার সঙ্গে সঙ্গে একটা অর্থ পাল্টে গেছে। এক সময় কবিতা যখন লিখেছিলেন তখন শিক্ষা দরকার, শিক্ষা নিতে হবে, খাদ্যে খেতে পাচ্ছি না, ক্ষুধার জ্বালা, এই সমস্ত সমস্যা ছিল, নারীদের অধিকার নিতে হবে, এই নিয়ে ছিল কবিতা। এখনো কিন্তু খুব একটা পাল্টায়নি, কিন্তু পাল্টেছে সমস্যা কোনো জায়গায়, কারণ আমাদের মধ্যে আধুনিকতার ছোঁয়াটা বেশি লেগে গেছে। আমাদের সরকারি পক্ষ থেকে বা বিভিন্ন সমাজের পক্ষ থেকে আমরা যে দেখতে পাই, লাস্ট এই বছরে 2025 মাধ্যমিকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে যারা মাধ্যমিকে রেজিস্ট্রেশন করেছিলেন যে সমস্ত ছাত্রীরা, তার মধ্যে জেলা থেকে 23,000 ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসেন। এটা আমাদের লজ্জা। কিন্তু ঠিক তার রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে ট্যাবটা কিন্তু নিয়েছে, কিন্তু তারা পরীক্ষায় বসবেন না। আমরা আধুনিকতার সময় নাকি এগিয়ে গেছি, নাকি আধুনিক নাশায় ঢুকে গেছে, চন্দ্রযান যাচ্ছে। এই জেলায় দাঁড়িয়ে লজ্জার সঙ্গে বলতে হচ্ছে যে আমার জেলায় বাল্যবিবাহ বেড়ে চলেছে। আমরা আধুনিকতা যেন এত উন্নতি চলেছি। একটা সময় আমরা বলতাম যে বাল্যবিবাহ বোধ এই জন্য হচ্ছে আর্থিক সমস্যার জন্য, অর্থনৈতিক সমস্যা আছে, অনেক গরিব মানুষের কথা বলতাম, 4 ধরনের কথা বলতাম। কিন্তু আজকে যদি আমরা যদি ব্যাখ্যা করে দেখি, এই সমস্যাটা 4 ধর্ম নিয়ে নয়। যারা সম্ভ্রান্ত পরিবারের যারা আছে তাদের ঘরে এই সমস্যা তৈরি হচ্ছে। কারণটা কি হতে পারে সেটা আপনারাই ভালো বলতে পারবেন, আমরাও কম বেশি জানি, আপনারাও জানেন। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মহিলা যারা আছেন, মানে নারীদের সংখ্যা বেশি, তাদের কাছে কবিতা দিবসে আমার একান্ত আবেদন, এই বাড়ি বাড়িতে বার্তা পৌঁছান।
বালুরা বন্ধ হোক। এটা বলতে আমাদের লজ্জা লাগছে যে আজকে একটু প্রচার করতে মানুষের যে বলতে হবে আপনি জায়গায় দাঁড়িয়ে যে বাল্যবিবাহ কেন বন্ধ করতে হবে। অল্প বয়সে মা হয়েছে তার সংখ্যা আমাদের এগিয়ে আছে বর্ধমান। একসময় কবিতা লিখেছিলাম একজন মেয়ে নারীদের সতীদাহ নিয়ে এসব নিয়ে কবিতা লিখত। এই আধুনিক যুগে দাঁড়িয়ে ওই কথা বলতে হচ্ছে স্কুলের ছেলেমেয়েরা মাধ্যমিক করে পড়ছে না, তারা শিক্ষার্থীদের আঙিনা থেকে চলে যাচ্ছে। বাল্যবিবাহ বাড়ছে, অল্প বয়সে মা হওয়ার সংখ্যা বাড়ছে। আমাদের কবিতার ভাষা একটু অন্যরকম করতে হবে। আমার মনে হয় এই দাবিগুলো আগামী দিন যারা কবিতা লেখেন বা যারা বাহ্য শিল্পী আছেন তাদের কাছে আমরা যেটা একসময় পড়েছি আর এখন যেটা সময়ের সঙ্গে পাল্টাচ্ছে। সেই সময় মোবাইল ছিল না, এখন আমাদের মোবাইল এসেছে। তখন আমরা বেশি করে পড়তে পারতাম, তারপরে কি জানাটা বেশি হতো, আর এখন কিছু জানার দরকার পড়ে না। সবচেয়ে বড় হয়ে গেছে কি একসময় আমরা সাক্ষরতার জন্য লড়াই করেছিলাম যে প্রত্যেককে সাক্ষর হতে হবে। প্রচুর তাদের কবিতা অনেক সাহিত্যিক কবি লিখেছেন যেটা আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছিলাম সেদিন। আজকে আমরা মোবাইলের বা আধুনিকতার যুগে স্বাক্ষর মানে যারা নিরক্ষর তারাও স্বাক্ষর হয়ে গেছে, নিরক্ষরও স্বাক্ষর হয়ে গেছে। যেমন কিরকম কথা, মোবাইলের দৌলতে আর আমাকে জানতে হয় না, মোবাইলটা নিয়ে চাইছে বলছি সঙ্গে সঙ্গে টাইপ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মেসেজ চলে যাচ্ছে, ইংরেজি হিন্দি বাংলা সব চলে যাচ্ছে। আমরা বলি তার মেসেজটা থেকে ভাবতে করছি বলে যিনি পাঠাচ্ছেন বেশ শিক্ষিত ভদ্র মানুষ, কিন্তু আদৌ যে শিক্ষিত না ভদ্র অশিক্ষিত না নিরক্ষর সেটা বুঝতেই পারছি না। এটি আমাদের আধুনিকতা। তাই এই সমস্ত জিনিসগুলো আমাদের মনে হয় বর্তমান সমাজে আস্তে আস্তে সমস্যা তৈরি হয়েছে, এটা ব্যাধি তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই তো বলি মোবাইলটা অন করে রাখতে শিখেছি, আমাদেরও একটা শপথ নিতে হবে। দেখি না আমরা কতক্ষণ মোবাইল না ছেড়ে মোবাইল অফ করে থাকতে পারি। খুলে তো সবাই রাখে, ভীষণ অফ করবে দেখা, এটা আজকে বড় চ্যালেঞ্জ। আমরা বাথরুমে যাচ্ছি সঙ্গে মোবাইল নিয়ে যাচ্ছি, বোধহয় এত ইম্পর্টেন্ট। খেতে বসছি মোবাইল নিয়ে বসছি, আমরা নিজে মানি ব্যাগটা ভুলে যাই, বউকে সঙ্গে নিয়ে যেতে ভুলে যাই, বাচ্চাকে সঙ্গে নিয়ে ভুলে যাচ্ছি, কিন্তু মোবাইল নিয়ে যেতে কেউ ভোলে না। কিন্তু স্বাস্থ্যে কেউ ভুল করে না, সাজার পরে কেউ ভুল করে আমার মনে হয় কোনো মেয়ে মহিলা ক্ষেত্রে বলি যে লিপস্টিক লাগাতে ভুলে যায়, যারা লাগায়। ছেলেরা ওই মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে যায় খুব কম আছে, কিন্তু তারা ভুলে যায়। কিন্তু এটা ভুলতেই পারে যে, কিন্তু মোবাইলটা একটা অদ্ভুত ইম্পর্টেন্ট হয়ে গেছে। মোবাইলটা খুব দরকার। আধুনিক যুগে কিন্তু এগুলো সমস্যা তৈরি হয়েছে। আজকে আমি আমার আলোচনা করছিলাম, তো বলছিল আমাকে যে বাল্য বিবাহ পূজা করবেন। আমার নিজে একটু ভাবছিলাম যে আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা সমাজে বলবো যে ছেলেরা কেন স্কুল যাচ্ছে না, ছেলেরা কেন বাল্য বিবাহ পাচ্ছে, এটা বলতে সমাজে বলতে লজ্জা লাগছে। আমার মনে হচ্ছে এই সমাজে ব্যাধিটা যেন আবার নতুন করে দেখা দিয়েছে। আমাদের বিরুদ্ধে লিখতে হবে, আরো এগিয়ে যেতে হবে, কিন্তু আমাদের হাতিয়ার এগোতেই হবে। শেষে একটাই কথা বলবো, चलते हुए इस राहों पे इस मंजिले पर पहुंचो जो ना कोई पूछे तुम्हारा जात, ना कोई धर्म, और ना पूछे तुम्हारा डिग्री क्या है। थैंक यू। অন্যতম মানুষ, তাই নতুন করে তাকে আজ আমরা ধন্যবাদ জানাবো না, কারণ তিনি কাব্য সভার আত্মজন। ইতিমধ্যে আমাদের আরো দুই প্রিয় মানুষকে আমাদের সঙ্গে এই সভাঘরে পেয়েছি। সম্মাননীয় শ্রী অরবিন্দ সরকার মহাশয়, সম্মাননীয় শ্রী শৈবাল মুখার্জি মহাশয়, দুজনকে অনুরোধ করছি আমাদের সঙ্গে মঞ্চে চলে আসবার জন্য। তাকে বরণ করে নেব, অরবিন্দ বাবুকে বরণ করে নেব। অনুরোধ করছি মাননীয় শ্রীমতী সুবর্ণা বিশ্বাস মহাশয়কে, মাননীয় শ্রী অরবিন্দ সরকার মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। তার পরিচয়, তার কলম, তার পরিচয়, তার কর্মময় জীবন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগের সহ অধিকর্তা হিসেবে তার অবসর গ্রহণ করেছেন, কিন্তু তার এই সুস্থ সংস্কৃতির পথের যাত্রা কোথাও এতটুকুও। শ্রী শৈবাল মুখার্জি মহাশয় আমাদের কাব্য সভা দলের অভিভাবক তুল্য মানুষ, যিনি সব সময় তার উপদেশ দিয়ে, তার কখনো বকাঝকা শাসনে আমাদেরকে বেঁধে বেঁধে রাখেন। সেই মাননীয় শ্রী কমলেন্দু পাল মহাশয়কে ডেকে নেব, তিনি বরণ করে দেবেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী শৈবাল মুখার্জি মহাশয়, উত্তরীয় পরিয়ে ব্যাচ পরিয়ে তাকে বরণ করে নেবেন।
আমরা একটু সামনে যে উপকার সবার জন্য রয়েছে তাকে প্রকাশিত করব। আমরা দেখছি সেই মুহূর্ত কমলেন্দ্র বাবু শৈবাজাকে বরণ করে নিলেন, উত্তরীয় পরিয়ে এবং রাজ পরিয়ে, শ্রীজা চন্দনের ফোঁটা পরিয়ে তাকে বরণ করে নিচ্ছে। আমরা চলে যাব কি করে হবে, কোথায় হবে। কাল রাত 12টা পর্যন্ত আমি যখন যিনি ফ্লেক্স কম্পোজ করছিলেন তার কাছে কথা বলে চলেছি, তখনও কিন্তু উনি তারা দিয়ে যাচ্ছেন। আপনারা রাত 12টা থেকে আজ দুপুর 12টায় সেটা মানে সময় দিন সবকিছুই পরিবর্তন হলো, কিন্তু তবুও সেটা প্রকাশ অত্যন্ত আনন্দের মুহূর্ত, যে মুহূর্ত আমাদেরকে বারবার শুধু করতালিতে প্রতিধ্বনিত করবে তাই নয়, যে মুহূর্ত কাব্য সকাল কবিতার সঙ্গে চলার জগৎ কথা উচ্চারণের অঙ্গীকারকে আরো একবার ত্বরান্বিত করলো, আরো একবার আমাদের সেই আবেগের সমুদ্র মন্থন করে আমরা এই পুস্তিকাটির প্রকাশ করলাম। আপনারা সবাই সংগ্রহ করে নেবেন। আমাদের কথা রইল, তোমাদেরও কথা রইল বন্ধু, কারণ তোমরাও কাব্যের শাখা, কাব্য শাখা, তাই তো সবাই আজ এইখানে। আমরা এরপর ধীরে ধীরে আমাদের পরবর্তী পর্বে চলে যাব। শুভ সন্ধ্যা। বোলপুর থেকে দীপশিখা সাহিত্যের পক্ষ থেকে আজ বিশ্ব কবিতা দিবসে কাব্য শাখা সকলকে এবং এখানে যারা উপস্থিত আছে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমার কবিতা হারিয়ে গেছে পা, হারিয়ে গেছে দুটি পা, আগুনের দহনে দেখেছি পুড়তে, চিতার লেলিহান শিকায় হলুদ পাখির মতো আগুনের দানা ঝাপটার শব্দে হাজার হাজার পা ছুটছে রাত্রিতে শব্দের ভিতর। আমি পায়ের কাছে দেখেছি ফুলের মৃত্যু দুপুর, যে পায়ে গঙ্গা বয়ে যায় সে পা কত দূরে, যে পায়ে দেবতার অশ্রুধারা নামে সে পা খুঁজে পেতে আর কত পথ হাঁটতে হবে, যে পায়ে শব্দ শিশুর ভালোবাসা লুকিয়ে পৃথিবী কান্না করে সে পা কোন কলিজায় রেখে গেছে। সব প্রান্তে হাজার হাজার পায়ে পা মিলিয়েছি, মিছিলে হেঁটেছি, নগরে হেঁটেছি, পাহাড়ে হেঁটেছি, মহাসাগরের উপর দিয়ে হেঁটে গেছি ভাবনার ঘুরি হয়ে। শব্দের ভাড়া নদী পার হতে পায়ের সাথে পা হেঁটে গেছে, কিন্তু সেই পা আজও খুঁজে পাইনি। বাবার মৃত্যুর পর আচলে রেখে অমাবস্যা, পূর্ণিমা, চাঁদ, তারা, সূর্য আগলে পিতার বিয়োগ যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিল। সেদিন বুঝিনি পিতা হারানোর যন্ত্রণা, আজ মুঠো মুঠো দুঃখ গজে উঠেছে তপস্যার জালে। কোন আকাশের কোলে কোন তারা যে হলে কে জানে, নৈবেদ্য সাজিয়ে রেখেছি বৈরাগী সকালে, কেমন আছে তারা কি জানি। ঠাকুরের ঠিকানা খুঁজতে গিয়ে ফুলের সাথে দেখা হতো রোজ, তবু আজও খুঁজে পাওয়া গেল না সেই পা দুটি। আমার ভালোবাসা গজানো ছিল মায়ের পায়ে, আমি মায়ের পা দুটো খুঁজেই চলেছি, খুঁজেই চলেছি, খুঁজেই চলেছি। চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরায়। নমস্কার। হ্যালো, কাব্য সভার আয়োজন করেছে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং এখানে আমন্ত্রিত হয়ে ভীষণ ভালো লাগছে। আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। আমার কবিতা রাজবস্ত্র। রাজবস্ত্র অতীব সূক্ষ্ম অথবা নেই, দেখছি সবাই স্পষ্ট। শিরদাঁড়াটা খুব টনটন,
বলতেই যত কষ্ট। এগিয়ে যাওয়া ছুতোই যারা বলছে আছে আছে, তারাই আসল বুদ্ধিজীবী, পিঠ বাঁচিয়েই বাঁচে। ঠাসা ভিড়ে অনেক শিশু বলছেও রাজার নেই তো কাপড়, রাজপেয়াদারা শুনছে কোথায়, কানে তো বাজে না ঝাই ঝাপড়। শিশুদের কথা শুনছে না কেউ, সংখ্যা তো মনে করে, রাজা তো জানে বকছে বকুক, আমি তো রাজাই বটি। রাজারা হলো রাজার জাতি, শিশুরা মাতৃ করে, রাজা হাসে শুধু মুচকে মুচকে, মন্ত্রীটা হাসে চলে। শিশুদের সব চকলেট দাও, মুখে করে নিয়ে চুষুক, রাজবস্ত্রের হিসেব হিসেব বোকা মানুষেরা বুঝুক। শিশুরা সব ফিরে গেছে শেষে চকলেট হাতে নিয়ে, রাজা মশাইয়ের ভাষণ শুনবো রাজ জয়গান দিয়ে। কবির কাছে সবাই সেই বীরভূম থেকে এসেছেন, তাদেরকে তাদের বাড়ি ফেরার ট্রেন ধরিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কবিতার সংখ্যতা নতুন করে তৈরি হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আমাদের এই সভাঘর কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, আপনারা সবাই নিজেদের মতো করে একটু ছোট উপস্থাপনায় যাবেন যাতে কবির কবিতা শুনি। বিশ্ব কবিতা দিবসে এখানে উপস্থিত গুণীজন, সাহিত্যপ্রেমী মানুষজন, কবি, সাহিত্যিক সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা। একটি কবিতা, ফাগুন হাওয়ায়। ফাগুন হাওয়ায় মেলল ডানা, মন পাখিটা কোন সুদূরে, রাঙা পলাশ ছোবে বলেই শিমুল বনের খুব গভীরে। থোকা থোকা পলাশ কুড়ি, কোন পাহাড়ির নদীর ধারে, ফাগুন হাওয়ায় মেলল ডানা, মন পাখিটা কোন সুদূরে। অশোক বনের রং ধরেছে, আম্র সাথে আমের মুকুল, নীল নীলিমায় মন পাখিটা, বকুল শাখে রাঙা বকুল। সাংবিধির এই শাখায় শাখায় মন কেমনের সবুজ জুড়ে, ফাগুন হাওয়ায় মেলল ডানা, মন পাখিটা কোন সুদূরে। মন মহুয়ায় বুঝল পাখি, উদাসী মন বাউল সুরে, ফাগুন হাওয়ায় মেলল ডানা, মন পাখিটা কোন সুদূরে। চাঁদের আলোয় ফাগুন সাজে, ফিরবে পাখি আপন নিরে, ফাগুন হাওয়ায় মেলল ডানা, মন পাখিটা কোন সুদূরে। ফাগুন হাওয়ায় মেলল ডানা, মন পাখিটা কোন সুদূরে। খুব ভালো থাকবেন সবাই। একদম আমাদের মাঝে উপস্থিত ছিলেন, চলুন তার কাছে আমাদের কাব্য সভার কথা শোনার জন্য চলে যাই। নমস্কার। এত সময় ছোট ছোট করে বলা উচিত। দ্বিতীয়বার সুস্বাগতম। কাব্য শাখার কবিতা তোলার জন্য অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাই। আমার কিছুটা নিয়ম ভেঙে কিছুটা সময় বাঁচানোর জন্য সঞ্চালিকা একটু অন্যভাবে শুরু করেছেন। যে উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান, সবাই জানে যে আজ 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। এর জন্ম ইতিহাস নাই বা বললাম, কেন আপনারা এই বিষয়ে অবগত আছে। তবু সংক্ষেপে বলি, 1999 সালে 21শে মার্চ জাতিসংঘ ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস বলে ঘোষণা করেছে। উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা। যদি আপনাদের কথাই আমাকে শুনতে হয়, তাহলে আমি 1999 সালে 21শে মার্চ জাতিসংঘ ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস বলে ঘোষণা করেছিল। উদ্দেশ্য ছিল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। এর সাথে পরবর্তীতে যোগ হয়েছে কবিতা আন্দোলনকে স্বীকৃতি দেওয়া। আর আমি বলি, কবিতার মাধ্যমে আমরা সীমানা ছাড়িয়ে চলে যাই, চড়ুইয়ের মতো পরিচিত হই অপরিচিতের সাথে, সৃষ্টি হোক মিলন মেলা, যেমন আজকে হয়েছে। আজকাল তো প্রতিদিনই একাধিক বিষয় দিবস পালন করা হয়ে থাকে। যেমন গতকাল ছিল চড়ুই পাখি দিবস, নিশ্চয়ই আপনারা জানেন, তাই চড়ুই পাখির কথাটা আমি উল্লেখ করলাম। তা বিশ্ব কবিতা দিবস কেন, কবিতা কি, না অনেক সংজ্ঞা উঠে আসবে, অনেক সংজ্ঞা, অনেক দেশি বিদেশি কবির সংজ্ঞা আসবে। আমরা যাকে নিয়ে সবসময় চলি সেই কবিগুরুর কথাই বলি। কবিতা হলো নিজের প্রাণের মধ্যে, পরের প্রাণের মধ্যে
ও প্রকৃতির মধ্যে প্রবেশ করার ক্ষমতা। কবি নিজের কল্পনা দিয়ে শব্দের ওপর শব্দ সাজিয়ে এক অপরূপ মায়ার জগৎ তুলে ধরেন। এর বিশেষত্ব হলো গতিশীলতা, যা শেষ হয়েও শেষ হয় না। চলে আসি কাব্যশাখায়। তার জন্ম পরবর্তী সময়ে স্থানীয় সীমারেখা পেরিয়ে ছড়িয়ে গেছে দূরে, আরো বহু দূরে। এই ব্যক্তি প্রসঙ্গে বলি, আজকের এই অনুষ্ঠানে আমরা কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত বিভিন্ন স্বনামখ্যাত কবিকে আহ্বান করেছিলাম, স্থানীয় কবিরা ছাড়া। কিন্তু আজ বিশ্ব কবিতা দিবস বলে অনেকেই নিজ নিজ এলাকার অনুষ্ঠান থাকার জন্য আসতে পারেননি। তবে শুভেচ্ছা বার্তা, স্বরচিত কবিতা তারা পাঠিয়েছেন। তেমনই একজন শিলিগুড়ি কবি গৌতম চক্রবর্তী মহাশয়, যিনি আমাদের আজকের এই উৎসব উপলক্ষে একটি কবিতা লিখে পাঠিয়েছেন। সময় আমরা সেই কবিতা আপনাদের সামনে পাঠ করব। আচ্ছা, আমি এই যে আপনাদের সামনে কথাগুলো বলছি এই মোবাইলে স্ক্রিপ্ট দেখে কেন বলুন তো? আসলে সময় সীমাটাকে একটু নিয়ন্ত্রণে রাখার জন্য। কারণ আমি যদি দেখে না বলি তাহলে আমি বলতেই থাকবো, কেউ আমাকে থামাতে পারবে না। তা আমরা প্রথম থেকেই এই বিষয়ে সচেতন থাকতে চাই যে সময় সীমাটাকে যা আমরা এখানে সাবমিট করবো সেটা যেন একটু সংক্ষিপ্ত করি। এবারে শেষে চলে আসি, আবার না হলে আমারই বেশি কথা বলা হয়ে যাবে। আমরা এখানে সবাই বেশিরভাগ এসেছি কবি, আমরা অনেক কবিতা ভাবি। আজকের এই বিশ্ব কবিতা দিবসে এখানে বসে বসে যদি 2 লাইন লিখতে পারেন, 4 লাইন লিখতে পারেন, কেউ ভাবতে পারেন এই কাব্যসভার এই অনুষ্ঠানে বসে যদি সাবমিট করেন আমাদের কাছে, আমরা এখানে উপস্থাপন করব। একদম শেষে চলে আসি, কবির কথায় বলি, আবার আসবো ফিরে। হ্যাঁ, আসবো তো বটে, কিন্তু কিভাবে আসবো? কবির কথায় বলি, হয় শালিক নয় শব্দচির হয়ে। তাহলে সেটা তো অনিশ্চয়। সে অনিশ্চয়তা না থেকে এই মানব জীবনকে পুরোপুরি কাজে লাগাই না কেন? কিন্তু সময় তো ছুটছে, আমরা তাকে আটকাতে পারছি না। এখনো তো আমাদের অনেক অনেক কাজ বাকি। তাই গুলজারের ভাষায় বলি, সময় তুই যারা আহিস্তা চল, সময় তুই যারা আহিস্তা চল, मुझे और कुछ करना बाकी, मुझे और कुछ करना बाकी। ভালো থাকবেন সবাই। আসুন আজকের এই কবিতা উৎসব সবাই মিলে উপভোগ করি, কবিতা ভাবি। নমস্কার। আমরা তার কথা শুনলাম, আমরা আমাদের কথা বললাম আপনাদেরকে। আপনাদের কেমন লেগেছে? বর্ধমান থেকেও যে অনেক দূর পৌঁছানো যায় সেই রাস্তাটা চিনতে শেখানোর জন্য যিনি তাগিদ দেখিয়েছেন, সেই মাননীয় শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয়কে আমাদের মাঝে ডেকে নেব। তিনি শুধু আমাদের এই বর্ধমানের দুনিয়ায় বা জেলা বা আমাদের বঙ্গীয় সাহিত্য সংস্কৃতির প্রেক্ষাপটে একজন বিশিষ্ট নাম তাই না, তিনি আমাদের অনেকের পথপ্রদর্শক মানুষ। অন্তত আমার অন্তরের সবসময় তার কাছে শ্রদ্ধা জানাই। তিনি আমাদের সেই মুহূর্তগুলিকে আরো একবার বেঁধে বেঁধে রাখবেন। মাননীয় শ্রী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় আমাদের মাঝে চলে আসুন। নমস্কার। মঞ্চে যারা রয়েছেন তাদের মধ্যে একজন যুবক আছেন, তো সেই যুবককে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার কণ্ঠের গুরু, 84 অতিক্রম করে 84 দিকে যাচ্ছেন, সবাই জানেন। আমরা যখন মঞ্চে থাকি আমাদের সবসময় মাথাটা নত হয় যার কাছে, কল্লোল থেকে শুরু করে সুরেশ না, আমরা সবাই স্যারকে প্রণাম জানাচ্ছি। আর বাকি যারা রয়েছেন, আমার বৌদি, আমার গুরুত্বনী শ্যামলদা রয়েছেন, সঞ্চিতাদি রয়েছেন, মিনতিজি, কাশিদার, আমাদের সত্যিয়া মাস্টারমশাই, কবিতাদি, অরবিন্দদা, আমার ভ্রাতৃসম সৌরভ রয়েছে। বসন্তর এই কাব্য সখার আমন্ত্রণে এলেন যারা, দিলেন পদধূলি। সজলে কবিতা পড়ুন আজ, লোকলজ্জা দূরে থাক, হৃদয়ের দুয়ার যা খুলি। বিপ্লব ঘোষালকে
আমাদের কন্যা সমস্যা আনতে বলেছে, নিয়মটা অনেক সময় ভাবতে হয় প্রয়োজনের খাতিরে, জীবন জীবিকার খাতিরে। বিপ্লব ঘোষাল দেখি একটা বিপ্লবী চেহারার উপস্থাপনের মধ্যে দিয়ে বিপ্লব যখন দাঁড়াচ্ছে যেন বিপ্লবের জন্যই তৈরি। তো বিপ্লব পূর্ণ বিপ্লব করে, ওরা কিন্তু সত্যি সত্যি বিপ্লব করে, সুস্থ সাংস্কৃতিক বিপ্লব। হাটগোবিন্দপুর একটি গ্রাম থেকে সাহিত্যে বলছিল বর্ধমান থেকে কিছু করা যায়, বর্ধমান তো জেলা শহর, অবশ্যই করা যায়, কিন্তু জেলা শহরের বাইরে হাটগোবিন্দপুরের একটি গ্রাম থেকে পরিশ্রম করে বর্ধমানে এসে, কলকাতায় এসে এই সাহিত্যকে যে উত্তরণের পথে নিয়ে যাওয়া চায়, সেই পরিশ্রমী যুবকটি হলো বিপ্লব। সমবেত প্রয়াস নামে একটি ছোট প্রতিষ্ঠান গড়ে তুলে আজকে সেটিকে 25 বছর অতিক্রম করেছে, আলোকিত করেছে, পুলকিত করেছে, ব্যাপ্তি ঘটিয়েছে, প্রসার ঘটিয়েছে শহর থেকে অনেক অনেক দূরে এরা। আর আজকে নিজে সুরছন্দন নামে একটি প্রতিষ্ঠান করে 100টি ছেলে মেয়েকে তালিম দিয়ে তৈরি করছে কবিতার জন্য। বিশ্ব কবিতা দিবসে সার্থক একটি মানুষকে কাব্য শাখা মিলিয়ে দিয়েছে এই মানুষ। বিপ্লবকে যে পুরস্কারটি দেওয়া হবে, আরো দীর্ঘ সেখানে উপস্থিত আছেন। আজকে আমাদের বর্ধমানে কাব্য শাখার বিশ্ব কবিতা দিবস পালন করছে, এটা সাধারণ ঘটনা। অসাধারণ মতটা অন্য জায়গায় বর্ধমানে ভুলে যাওয়া যে মানুষগুলি, এই বর্ধমানে যাদের অনেক অনেক অবদান আছে, সেই মানুষগুলোকে তারা কিন্তু আজকে আমাদের সামনে নিয়ে আসছে স্মরণযোগ্য করে। অন্যতম মানুষ অজিত ঘোষ, বৌদি উপস্থিত আছেন, একটু পাশে এসে দাঁড়ান। অজিত ঘোষের সহধর্মিণী অজিত ঘোষ, রোহিত কুমার, মঙ্গল চৌধুরী সেই সময় বর্ধমানে, তারও আগে মজিদ সাহেব আমাদের এই নাটকের জগতে, বাচিক শিল্পের জগতে একটা অনন্য সাধারণ নাম এই অজিত ঘোষ। একটু মানে আমার একেবারে ছোট থেকে চেনা মানুষ বলে আমি জানি। সামলাতে থাকতেন, আমরা তখন সামলাতে থাকতাম। সাইকেল করে লোকটা যখন চলে যেতেন, আমরা তখন বলতাম ওই দেখ ওই লোকটা সে মৌচাকে অভিনয় করেছে, মিঠু মুখার্জির চর খেয়েছে। সেই অজিত ঘোষ খুব ছোট্টবেলায় 1.5 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর একজন ভালো মানুষকে পেয়ে গেল, ডাক্তার সুবোধ মুখোপাধ্যায়। সুবোধ মুখোপাধ্যায়ের স্নেহের ছায়ায় পড়াশোনা করে বড় হয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছিলেন ডিভিসি, পাল্লা রোড বাংলোর চার্চে ছিলেন। বহু অভিনেতার সাথে পরিচয়। বর্ধমান নটরাজ ইউনিট স্থাপন করে সেই সময় বর্ধমানে 2টি নাট্য সংস্থা পাশাপাশি এগিয়ে যাচ্ছে, মৌলিক নটরাজ, মৌলিক নটরাজ, নটরাজ মৌলিক, সারা ভারতবর্ষ পরিক্রমা করছে। অজিত ঘোষ লখনৌতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিল, বর্ধমানকে গর্বিত করেছে। আমরা আজকে ভীষণ ভীষণ খুশি, বিপ্লব যার সান্নিধ্য পেয়েছে সে অজিত ঘোষের নামাঙ্কিত পুরস্কার আজ তুলে দেওয়া হবে বিপ্লবের হাতে সমস্ত গুণীজনদের উপস্থিতিতে। ঘোষ বিপ্লবকে বরণ করে নিচ্ছে, সৃজা বরণ করে নেয়, প্রতি মানপত্রের জন্য এটা তোদের অনুষ্ঠান। মানপত্র সুবর্ণা পাঠ করুন তোদের পক্ষ থেকে। অজিত ঘোষ স্মৃতি কাব্য শাখা সম্মাননা প্রাপক শ্রী বিপ্লব ঘোষাল, বিশিষ্ট আবৃত্তিকার। হে গুণী, বঙ্গ সংস্কৃতির প্রবাহ পরম্পরা তোমার বাচ্চে নিরন্তর শ্রুতিধারা। বর্ধমানে প্রসারিত প্রাঙ্গণে তোমার সরব ধ্বনিত সৃজনে। স্মৃতির পটচিত্রে প্রয়াত অগ্রজের স্বর অনুরমিত কর্ণ কুহরে। ওই মহান শিল্পীর ধারা বিবরণীর মতোই সুজন তুমিও অনুপ্রাণিত করছো আমাদের। আগামীর দিন কার্য কথকতায় কর্মময় হোক, বর্ণময় শিল্প সত্তায় কাব্য শাখা পরিচালিত কবিতা তোমার জন্য শীর্ষক আন্তর্জাতিক কবিতা দিবস উদযাপনের মঞ্চে অজিত ঘোষ স্মৃতি কাব্য শাখা সম্মান প্রদান করে ধন্য হলাম আমরা কাব্য শাখা। আমরা কিন্তু মুগ্ধ হলাম তাদের এই
সৃষ্টিশীল পরিচিতিটা দেখে বৌদি তুলে দিচ্ছেন অজিত ঘোষের সহধর্মিনী। এবং শুধু অজিত ঘোষের সহধর্মিনী পরিচয়টাই নয়, বৌদিও কিন্তু নাটকের সাথে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছে। হয়তো নয়তো নাটকের অভিনয়টা মানে আমার এখনো চোখে ভাসে। ভালো থাকুন। এই গল্পটা শেষ, তবে বিপ্লব আজকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন মানে গুণীজনদের আমি তাদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যারা না থাকলে আমাদের অনুষ্ঠান হয় না, সত্যি মন্ডলী যারা সামনে বসে আছেন, যিনি শব্দ দিয়ে পৌঁছে দিচ্ছেন আপনাদের কাছে, সেই গুণীজন একজন বসে আছেন, যারা সমস্ত কিছুর আড়ালে থেকে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। সেই সব মানুষগুলোকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, একটা রূপকথার কথা শোনাই। ব্যঙ্গরি শুধালো ব্যঙ্গ মাকে, গাছতলে শুয়ে আছে মানুষটাকে, মনে হয় কোন রাজপুত্র হবে, তেপান্তরের মাঠ পেরুবে কবে। ব্যঙ্গমা বলল ব্যঙ্গনীকে, সামনে বিপদ যদি যায় ওদিকে, দস্যুর দল আছে আসবে তেরে, একটি নিমেষে দেবে প্রাণটি কেড়ে। ব্যঙ্গমা ব্যথা লাগে দশা ভেবে এর, কাটান কি নেই কিছু এই বিপদে। একটি উপায় আছে যদি সে ঘোড়ায়, দক্ষিণাদের মতো আকাশে ওড়ায়, কিন্তু বিপদ যেই দম ফুরাবে, ঘোড়া ফের উল্টিয়ে অক্কা পাবে। ব্যঙ্গমা বলো বলো কিভাবে উপায়, মনটা আমার কেন করে হায় হায়। উপায় নেই তা নয় কিন্তু কঠিন, লাফ দিয়ে ডিগবাজি খাবে গোটা দিন, কিন্তু পেরোবে যেই 4 পোয়া মাঠ, অমনি দেখবে খাড়া লৌহ কপাট। তাহলে কেমন করে যাবে ওখানে, কপাট কি খুলবে না কোনো প্রকারে। কপাটের তলে আছে গুপ্ত পাহারা, রাক্ষস ব্যঙ্গমা, রাক্ষস ব্যঙ্গমা তরাসে মরি, উপায় কি আছে এর প্রশ্ন করি। নেই যে তা নয় তবে চাই বাহুবল, এবার খাটবে না তো কলা কৌশল। মারতে হবে আর মরতে হবে, রাজকন্যাকে পাবে বাঁচলে তবে। তবে আর কাজ নেই তেপান্তরে, ঘরের ছেলেকে বলে ফিরতে ঘরে। কুকুর 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 কুকুর, ঘরে ফিরে যা রে রাজপুত্র। কাব্য শাখার এই মহৎ উদ্যোগকে সামনে রেখে ওরা এগিয়ে যান। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাকে চলে যেতে হবে, আমার একটু কাজ আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে কাব্য সখা গাই মাননীয় শ্রী ঋষি গোপাল মন্ডল মহাশয় আমাদের মাঝে অনেকক্ষণ এসেছেন এই পর্বের সঞ্চালনার জন্য, তাকে আহ্বান জানাই। এবং কবিতা মঞ্চস্থ হতে পারে না, আবহ শিল্পী। ব্যবহারিক জীবনে তিনি যে পেশার সঙ্গে যুক্ত হন না কেন, তিনি সবসময় কবিতার আবহ রচনা করে চলেন। মাননীয় শ্রী প্রিয়ম সেনগুপ্ত মহাশয়কে আমরা সম্মানিত করব। ঋষিদাকে বলছি তাকে ডেকে নেওয়ার জন্য, তাকে দিয়ে এই পর্বের অনুষ্ঠান চলতে থাকে। আজকে বিশ্ব কবিতা দিবসে আপনাদের সকলকে ঋষি গোপালের তরফে শুভেচ্ছা। এটাকে চাঁদের ঘাট বললে কম বলা হবে। এবং আমি খানিকটা চন্দ্রাহত বটে। কল্লদা, ললিতবাবু, শ্যামলদা, সঞ্চয়িতা দেবী এবং আরো যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, তাদের কাছে আমি প্রায় একটা বামন গ্রহ উপগ্রহে পড়ব। তো তাদের আলোয় খানিকটা আলোকিত হয়ে আমি আজকের এই পর্বের অনুষ্ঠানটি সঞ্চালনা করব। এবং সাহিত্য যেরকম জানালেন, প্রথমে আমরা প্রিয়ম সেন নিয়োগীকে ডেকে নেবো, তাকে সম্মাননা জানানোর জন্য। আপনি মঞ্চে আসবেন অনুগ্রহ করে। ও চলে এসেছেন। প্রিয়ম, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই সৃজা তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। একটি করতালি দিয়ে এই মুহূর্তটিকে উজ্জ্বল করে রাখবেন সকলে। কাব্য সরকার তরফে সম্মাননা, একটি মেমেন্টো প্রিয়মের জন্য। প্রিয়মের কাছ থেকে কয়েকটি কথা আমরা শুনে নেব। সবাইকে নমস্কার। আমি সত্যি কথা বলতে আমার পেশা হচ্ছে, আমি বর্তমান করে প্র্যাকটিস করি, কিন্তু খুব ভালোবেসেই এই নাটক বলুন, আবৃত্তি বলুন, শ্রুতি নাটক বলুন, এর আবহ করতে ভালো লাগে। সত্যি কথা বলতে আমার 2018 সাল থেকেই আমি মূলত এই কাজটা করছি।
হাতে করি নিজের ইচ্ছাতেই হয়েছিল। আমি শ্রুতি নাটকের আবহ করি, আমার সুরজিৎ কাকু আছেন, সোমনাথ দা, এদের সবারই ভালোবাসায় আমি এই কাজটা করছি। দেখি কতদিন করতে পারি, এই হচ্ছে। ধন্যবাদ প্রিয়কে, আপনার সুস্থ জীবন কামনা করি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। একটা পুরনো বন্ধু চলে যাচ্ছে, বিপ্লব। বিপ্লব কাছে এসে পৌঁছেছে, দুজন ইতিমধ্যে কবিতা পাঠ করে ফেলেছেন, চিরন্তন দাস মৌলি এবং রঞ্জন সরকার। পরবর্তী কবি রত্না চ্যাটার্জি। রত্না চ্যাটার্জি, আপনি মঞ্চে আসবেন। আমাদের তো প্রথাগত রত্না চক্রবর্তী আসুন। নমস্কার, আমি রত্না ভট্টাচার্য চক্রবর্তী। এখানে উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে জানাই আমার প্রণাম। আজ আমি আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম হচ্ছে বিশ্ব সঙ্গীত। কেউ যদি ডেকে শুধায় তোমাকে, লয়ে শত বিস্ময়, কোন দেশ থেকে এসেছো পথিক, কি তোমার পরিচয়? উত্তরে তার তুমি শুধু বলো, পৃথিবী আমার দেশ। প্রতিবেশী দেশ সূর্যের 7 ছেলে, যেন 7 ভাই মাঝে একটি পারুল বোন। জন্মেছি মোরা ধরিত্রী মার কোলে, অন্নে বস্ত্রে সবুজ দিয়েছে ভরে। পবিত্র মনে সবুজের বিস্তার, করব আমরা সব ভাই বোন মিলে। পৃথিবীর মাটি থাকে যেন খাঁটি, চাষি ভাইদের হাতে। মিশাবো না আর বিষের বাতাস, সুনীল আকাশটাতে। নির্মল হোক যত জলধারা, যেখানে যা কিছু আছে। সঠিক শিক্ষা নেব সবাই সঠিক গুরুর কাছে। ধন্যবাদ রত্নদেবীকে। আপনি একটু থাকবেন। সায়ন্তী কাব্য সখার তরফে একটি সম্মাননা, একটি স্মারক তুলে দিচ্ছেন। আপনারা একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন রত্নদেবীকে। রত্নদেবীর সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করি। আপনি ভালো থাকবেন, কাব্য চর্চায় থাকবেন এবং এরকমই কাব্য সখা হয়ে থাকবেন এই সংস্থায়। কুমার প্রামাণিক, আমরা কবিতা শুনবো চঞ্চু কুমার প্রামাণিকের। নমস্কার। সামনে উপস্থিত সমস্ত গুণীজনেদের সামনে আমার নিজে লেখা কবিতা পাঠ করতে একটু ভূমিকায় হচ্ছে, ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন। আমার কবিতার নাম ছন্দে কথা বলা। সাত সকালে পড়ছি বসে কলম নিয়ে হাতে, বিশ্ব কবিতা দিবস আছি সন্দেহ নেই তাতে। এলোমেলো শব্দগুলো ভাসছে মনের কোণে, মালার মতো সাজিয়ে নিলে কবিতায় রূপ পাবে। অক্ষর নিয়ে কাটাকাটি, শব্দ করার খেলা, শব্দ কথার মালা গেঁথে কবিতায় কথা বলা। মনের কথা সাজিয়ে বলা কবির কল্পনায়, আসত এক ছবির প্রকাশ কলমের মহিমায়। শব্দ নিয়ে করি খেলা, আজ কবিতার দিন। কবির মনে ভালোবাসা সে তো অন্তহীন। দুঃখ আবেগ লুকিয়ে থাকে মনের এক কোণে, তোমার কাছে তা ফিরিয়ে দিলাম আজ কবিতার দিনে। নমস্কার, ভালো থাকবেন। এদিক চৈত্র মাস, সেদিন চৈত্র মাস। না না, কোনো সর্বনাশ দেখিনি। চৈত্রবাবুর কবিতায় চৈত্র মাসে অদ্ভুত সহপাদক। ধন্যবাদ চৈত্রবাবু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনই কবিতা শোনাবেন। কবিতাকে ভালোবেসে এতগুলো মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন। এই দুর্দিনই বলবো, চারিদিকে এই অস্থিরতার মাঝে এতগুলো মানুষ কবিতাকে ভালোবেসে এই সন্ধ্যায় উপস্থিত হয়েছেন। এটা অত্যন্ত আশার কথা। মানব সঞ্চয়িতা কুণ্ডু কবিতা করে আমরা মানবের কবিতা শুনব। সঞ্চয়িতা কুণ্ডু বর্তমানে এবং বাংলা কাব্য চর্চায় একটা অত্যন্ত পরিচিত নাম এবং তিনি স্বনামেই ভীষণ উজ্জ্বল। তার কবিতায় আমরা একটা আলাদা রকম, সেই আলাদা রকমটা কি সেটা যারা তার কবিতা পড়েন তারা বিলক্ষণ জানেন। সঞ্চয়িতা কুণ্ডুর আমার কথার বদলে বরং তার কবিতাই আমরা শুনব। কবিতার নাম কথার কফি। প্রেমিক কুহাবাসী, নগরীর হাওয়া বাতাস গায়ে লাগে। নগরীর কথা
কথার কফি। নির্দিষ্ট দিনকে দিবস বলতে বলতে প্রজারা ক্লান্ত। সমর্থনের হাততালি আমি একা বাজাই, হাত বাজে না। হৃদয় বাড়িতে তালি বাজে নিঃশব্দ, হৃদয় বাড়ি গণবিরুদ্ধ। লক্ষ কোটি জীবনের চোখে বেড়া দিলাম, এখন আমি ওর মৌন প্রতাপের মধ্যে কথা বলবো। মাইল মাইল উপদ্রুত হাতির দল বাঁকুড়া বাজারে ঢুকে, তাদের গলায় ঘন্টা বাঁধার কথা, পায়ে ঘুমের কথা, মাহুম পরিষদের অনাস্থার কথা, সব মিলে পায়ে বেরি পড়ানোর কথা। কথা হবে ইথারে ৭৯-৫০ বছর। শেষ কবিতা লুব্ধকের আনাচে কানাচে। পুরুষ বর্জিত পাড়া, সবাই পালিয়েছে লুব্ধকের আনাচে কানাচে। রাষ্ট্রদ্রোহী দেখে সপ্তর্ষির চতুর্থ তারাটির নিচে কে ওই নারী। বাড়ির ছাদে টেলিস্কোপ খুব ছোট মাপে দেখিয়েছে, তাই চিনতে পারিনি যে তুমি অরুন্ধতী। তুমি মহাকাশ বালিকা, জীবন গুছিয়েছো তারায় তারায়। এখন থেকে পৃথিবীতে নারী প্রধান, নারীর নামে দশ ভরা জল উছলে যায়, মাচায় নাচে সিতারা। সাংসারিক মানচিত্রে সিতারার 10 হাত নুলো। তাদের ফুলের গন্ধে সময় নেই, হৃদয় বাড়ি তছনছ, ভাতের গন্ধে মৌ। নিশিছদ্ম গাছেদের জঙ্গলি বাতাসে খিদে, পুতুলের হাঁড়ি হৃদয় বাড়িতে ভাত ফুটছে। প্রতিদিন ঘরগুলি অচল হোটেল, পুরুষ বর্জিত পাড়া, কে খাবে ওই ভাত? কুলাঙ্গার ছেলেরা ধরে লুব্ধকের আনাচে কানাচে বুলেট বিদ্ধ। ধন্যবাদ সঞ্চয়িতা কুণ্ডুকে। দীর্ঘদিন কবিতা চর্চার ফলে তিনি তার একটা নিজস্ব ভাষা অর্জন করেছেন, যেটা একান্তই তার। আমরা এরপরে ডেকে নেব নমিতা রাউতকে। বর্ষিয়ান কবি, কাব্য চর্চার সঙ্গে যুক্ত আছেন। তিনি আক্ষরিক অর্থেই এখানে সব থেকে বর্ষিয়ান কাব্য সখা। আমরা নমিতা দেবীর কথা শুনব। বাংলা শব্দকে মিথ্যে বলে প্রমাণিত করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন ললিত কুমার। আমরা অশীতিপর বলে একটা বাংলা শব্দ জানি, যাদের ৮০ বছর হয়ে যায়। তো সেই শব্দটিকে তিনি মিথ্যে করে দিয়ে অত্যন্ত যুবকের মতো চলমনে বসেই শুনবো। রয়েছে নমিতা দেবী, তাদের মধ্যে একজন। আমরা নমিতা দেবীর কথা শুনি। আজকে বিশ্ব কবিতা দিবসে সকলকে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আমার স্বরচিত কবিতা উত্তরণ। জ্যোতির অন্ধকার সময়ে গোপনে টুকরো টুকরো হয়েছিল বসন্ত। নিঝুম জলভূমি বিছিয়েছিল মনে, বহুগামী ইচ্ছেগুলো দিগতে পারেনি অন্তরের চৌকাঠ। ধান কাটা মাঠে রাত্র ঘরগুলোর মতো পড়েছিল ভরাডুবিয়া পীড় নির্লিপ্ত জীবন। অস্থির রৌদ্রদহন শেষে ধোয়াটে কষ্টগুলো একটু একটু করে চোরাবাড়ি পার হয়ে যায়। শীতল স্থবিরতা ভেবে কখনো আগুন কখনো অশ্রু ছিন্ন করে যায় কর্কশ অন্ধকার। মেঘমুক্ত আকাশের বিচ্ছুরিত আলোয় দুয়ারে এসে দাঁড়ায় স্বপ্ন ভালো মন। ভরা জোয়ারে বাসন্তী খাওয়ায় জীবন নির্দ্বিধায় তাকায় ভোরের সূর্যোদয়ের দিকে।